বিএনপির মহাসচিব পদে আসছে পরিবর্তন। এবছরই হবে দলের কেন্দ্রীয় কাউন্সিল। রাজনীতি থেকে অবসর নিতে চান মির্জা ফখরুল, জানালেন একান্ত সাক্ষাৎকারে। কাটছেই না জ্বালানি তেলের ভোগান্তি। ছুটির দিনেও ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, অপারেটর নিয়োগ জটিলতায় অলস পড়ে আছে মহেশখালীর এসপিএম প্রকল্প। মানিকগঞ্জে নিখোঁজের 5 ঘন্টা পর ভুট্টা খেতে মিলল শিশুর মরদেহ। নির্যাতনের পর হত্যা সন্দেহে গণপিটুনিতে 2 জনের মৃত্যু, আহত 1। এলাকায় চাঞ্চল্য। দশ দিনের যুদ্ধবিরতিতে ইসরায়েল লেবানন দ্রুত ইরান যুদ্ধ শেষ হবে পুনর্ব্যক্ত করলেন ট্রাম্প। চুক্তির জন্য পাকিস্তান সফর করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট। সময় সংবাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। এবছরই হবে বিএনপির কাউন্সিল। পরিবর্তন আসছে মহাসচিব পদে। সময় সংবাদকে দেয়া একান্ত সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেই জানিয়েছেন এ তথ্য। কাউন্সিলের পর রাজনীতি থেকে অবসর নেয়ার কথাও জানান বিএনপি মহাসচিব। ইমরুল হাসানের রিপোর্ট। 10 বছর আগে সবশেষ কাউন্সিল হয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির। নানা চড়াই উতরাই আর আন্দোলনে ব্যস্ত থাকায় আর সম্মেলন করতে পারেনি দলটি। নির্বাচনের পর জোরে সোরে আলোচনায় বিএনপির কাউন্সিল। দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সবশেষ সভায় ওঠে বিষয়টি, তবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সময় সংবাদকে দেয়া একান্ত সাক্ষাৎকারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, দিনক্ষণ ঠিক না হলেও এবছরই হচ্ছে দলের কাউন্সিল। তার আগে হবে তৃণমূলের সম্মেলন। কাউন্সিল আমরা আশা করছি এবছরই হবে এবং আমরা তার জন্য যে প্রয়োজনীয় ব্যবস্থা আমরা সেটা নেব। এটা খুব শিগগিরই হবে। এই পার্লামেন্ট সেশন কিছুটা আমাদের কাজে বিঘ্ন সৃষ্টি করছে, এটা শেষ হয়ে গেলে আমরা শুরু করবো। এটা বলা মুশকিল, এটা নির্ভর করবে আমাদের প্রস্তুতির উপরে। আমরা তো কাউন্সিল হলে তাকে তৃণমূল পর্যায় থেকে শুরু করতে হয়, সেই জন্য কিছুটা সময় তো লাগবেই। উপজেলা জেলা কমিটিগুলো করে তারপর আশা করছি তাই, আমাদের চিন্তা ভাবনাটা সেভাবেই আছে। কাউন্সিলে নতুন মুখ আসবে মহাসচিব পদে। মির্জা ফখরুল জানান, রাজনীতি থেকে অবসর নিতে চান তিনি। আই এম টু টায়ার্ড। নেক্সট কাউন্সিল পর্যন্ত থাকছেন তো? তা তো থাকতেই হবে, নিয়ম তো তাই। আমি কাউন্সিল করে আমি একটু আপনার যাকে বলে যে আমি একটু অবসর নিতে চাই। এনাফ ইজ এনাফ। আমার বহুত বয়স হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছি, এখন ইটস বেটার টু রিটায়ার ফ্রম পলিটিক্স। রাষ্ট্রপতি হওয়ার কোনো আকাঙ্ক্ষা আছে কিনা এমন প্রশ্ন ছিল তার কাছে। আমার এগুলো কোনো ডিজায়ার নেই, আমার পলিটিক্সে কখনো কোনো ডিজায়ার ছিল না। এটা আমার ডেস্টিনি আমাকে এখানে নিয়ে এসছে। আমি আজ পর্যন্ত যে জায়গায় এসেছি এতে আমার ব্যক্তিগত কোনো সক্রিয় ভূমিকা ছিল না। আমার কাজটা হয়তো ছিল, কিন্তু আমার নিজের ইন্টেনশন, ডিজায়ার থেকে আমি এখানে এসেছি, এটা আমি কখনোই মনে করি না। 2011 সালের মার্চে ভারপ্রাপ্ত মহাসচিব হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 2016 সালের কাউন্সিলের পর থেকে সামলাচ্ছেন মহাসচিবের দায়িত্ব। ইমরুল আহসান, সময় সংবাদ, ঢাকা। ছুটির দিনেও জ্বালানি তেলের ভোগান্তি পোহাচ্ছেন সাধারণ মানুষ। ভোর থেকে রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে ভিড় করছেন চালকরা। বিস্তারিত জানাতে রাজধানীর পরিবাগ এলাকায় আছেন রিপোর্টার ফরহাদুর রহমান এবং গাজীপুরের শ্রীপুর থেকে যুক্ত হচ্ছেন মেহেদি হাসান। প্রথমে যাচ্ছি ফরহাদের কাছে। রাজধানীতে জ্বালানি তেল সংগ্রহ করার জন্য যে মানুষের যে দীর্ঘ সময়ের অপেক্ষা, সেটি গত কয়েকদিনের তুলনায় আজকে কয়েক গুণ বেড়ে গেছে। আমরা যেটি দেখতে পাচ্ছি, এই মুহূর্তে যারা জ্বালানি তেল নিচ্ছেন, যারা বাইকার, তারা 7 থেকে 8 ঘন্টা অপেক্ষা করে একেবারে পাম্পের যেখানে তেল সরবরাহ করা হচ্ছে সেই জায়গাটুকুতে এসেছেন। আর যারা প্রাইভেট কার নিয়ে এসেছেন, যেখানে তেল দেওয়া হচ্ছে, তাদের অপেক্ষা আরও বেশি, 10 থেকে 12 ঘন্টা অপেক্ষা করে তারা এই তেল নিচ্ছে। অর্থাৎ অন্যান্য দিনের থেকে আজকের এই ছুটির দিনে শুক্রবারে সকালে তেলের জন্য সাধারণ যারা চালক আছেন, যানবাহন চালক, তাদের যে ভোগান্তি সেটি চরম পর্যায়ে পৌঁছেছে। অনেকেই গতকালকে রাত থেকে অপেক্ষা করছেন। কেউ 12টা, কেউ 1টা, কেউ 2টা, কেউ 3টা থেকে অপেক্ষা করছেন।
করছেন। অর্থাৎ মোটা দাগে বলা চলে অন্তত 8 থেকে 10 ঘন্টা গড়ে এক একজন মানুষজন চালক তারা অপেক্ষা করে তেল সংগ্রহ করছেন এবং তারা এটিও বলছেন রাজধানীর এই যে এলাকাটি আছে অর্থাৎ পরিবাগে আমি আছি এই এলাকার অলিতে গলিতে এই গাড়ির যে অপেক্ষা লাইন সেটি কিন্তু ছড়িয়ে গেছে এবং এই তীব্র গরম আমরা কয়েকজনের সাথে কথা বলেছিলাম তারা যেটি বলছেন এই 8-10 ঘন্টা আসলে গাড়িতে বাইকে অপেক্ষা করা তাদের জন্য চরম কষ্টকর এবং তারা অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। কেউ কেউ দেখছি আমরা আসলে পানি কিনে খাচ্ছেন, কেউ আসলে সেটি আসলে তারা প্রত্যেকেই সেটি বলছেন যে চরম ভোগান্তিতে তারা পড়েছেন এবং এই যে অপেক্ষাটা সেটি তৈরি হয়েছে বা শুরু হয়েছে কারণ শুক্রবারে অধিকাংশ মানুষজন অফিস বন্ধ থাকে, তারা আসলে আগে ভাগে এসেছেন তেল নেয়ার জন্য এবং যখন তারা পাম্পে এসে দেখেন তাদের আগে কেউ হয়তো অপেক্ষা করছে। অর্থাৎ এই যে নেয়ার যে প্রবণতা অর্থাৎ সপ্তাহের অন্যান্য দিন ওদের কর্মব্যস্ত সময় যায় এবং সেই থেকে তারা যাতে ভোগান্তিতে আবার তেল নিতে না হয়, তাদের কর্মঘণ্টা যাতে নষ্ট না হয় সেজন্য তারা ছুটির দিনকে বেছে নিয়েছেন। সেখানে তারা আসে এই অবস্থা দেখছেন। পাম্প কর্তৃপক্ষ তারা বলছেন যে তার প্রচণ্ড পরিমাণ চাপে তারা পড়েছেন, অন্যান্য দিনের তুলনায় এই যে চাপ এটা অনেক বেশি। আমরা দেখতে পাচ্ছি যে নির্ধারিত পরিমাণের তেল কিন্তু তারা পাচ্ছেন, এই অপেক্ষার পর তারা নির্ধারিত তেল পাচ্ছেন এবং চালকদের দাবি যে এটি যদি আর একটু বাড়ানো হয় কারণ অপেক্ষা যেহেতু দীর্ঘ সে কারণে তারা কিন্তু এই কষ্টটা পোহাচ্ছেন। তো রাজধানীর যখন এই অবস্থা, রাজধানীর বাইরেও এই ধরনের ভোগান্তি আর অনেক বেশি, সেটি আমরা জানতে একটু গাজীপুরে যেতে যাই, সেখানে আছেন সহকর্মী মেহেদি। শিল্পাঞ্চল গাজীপুরে তেলের সংকট আসলে ভয়াবহ আকার ধারণ করেছে এবং তারই পরিপ্রেক্ষিতে আজকে বিশেষ করে যদি বলি শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় একটি পাম্প রয়েছে, সেই পাম্পে আপনারা দেখতে পাচ্ছেন যে তেলের আজকে 3 দিন পর আসলে এই পাম্পে তেল দেওয়া হচ্ছে এবং সেই উপলক্ষেই হাজার হাজার মানুষ আসলে সড়কে এসে ভিড় করেছেন। শত শত হাজার হাজার মোটরসাইকেল চালকরা কিন্তু এখানে এসে ভিড় করছেন। তারা যেটি বলছেন যে বিগত 3 দিন যাবত আসলে তারা তেলের দেখা পাননি, যার ফলে আজকে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে কিন্তু তারা এসে ভিড় করছেন। একটু জানিয়ে রাখতে চাই এই যে তেলের সংকট, এই তেলের সংকটের কারণে কিন্তু গাজীপুরের যে উৎপাদন বিজিএমই এর পরিসংখ্যান বলছে প্রায় 30% উৎপাদন হ্রাস পেয়েছে জ্বালানি শিল্প প্রতিষ্ঠানগুলোতে। তারই প্রভাব কিন্তু দেশের অর্থনীতিতে পড়তে যাচ্ছে, সেটি কিন্তু স্বাভাবিকভাবে বলা যায়। একটু জানিয়ে রাখতে চাই যে বিদ্যুৎ থাকে না অধিকাংশ সময়, সেই বিদ্যুতের সময় জেনারেটর চালানোর জন্য যেই জ্বালানি প্রয়োজন সেই জ্বালানি নেওয়া যাচ্ছে না আসলে পাম্পগুলো থেকে এবং তার ফলে সাধারণ মানুষ যেমন ভোগান্তিতে পড়ছেন এবং তার পাশাপাশি শিল্প প্রতিষ্ঠানের বিপুল যে চাহিদা সেটি মেটাতেও কিন্তু এক প্রকার হিমশিম খাচ্ছেন পাম্প কর্তৃপক্ষ। আমরা দেখছি বিশেষ করে আজকে সকাল থেকে এই পাম্পে তেল দেওয়া শুরু হয়েছে, তার আগে 2 দিন থেকে কিন্তু আপনারা দেখছেন গাড়ি এখানে রেখে চলে গিয়েছেন চালকরা এবং মহাসড়কের উপর কেউ মোটরসাইকেল রেখে চলে গিয়েছেন। গত 2 দিন ফাঁকা মোটরসাইকেল আসলে সড়কে ছিল। তারাই ধারাবাহিকতা আজকে যখন তেল দেওয়া শুরু হয়েছে, যারা আসলে সাপ্তাহিক ছুটির দিনে বাড়িতে ছিলেন সকলেই উৎসুক জনতা এখানে এসেছেন। বারবার পাম্প কর্তৃপক্ষ সাধারণ মানুষজনকে আসলে শান্ত করার চেষ্টা করছেন। কিছুক্ষণ পর পর তারা আমরা দেখছি যে প্রয়োজনে আসলে পাম্প থেকে তেল দেওয়া বন্ধ করে দিচ্ছেন, কেননা এক ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হচ্ছে। আমরা সকাল থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের খুব একটা চোখে পড়েনি এবং সার্বিক যে পরিস্থিতি সবকিছু মিলিয়ে এই এলাকার তেলের যে সংকট সেটি কিন্তু ধীরে ধীরেই আসলে জটিল হচ্ছে এবং সেটি যদি পর্যায়ক্রমে চলতে থাকে বলা চলে গাজীপুরে যে শিল্পাঞ্চল শিল্পের শহর সেটির প্রভাব কিন্তু দেশের অর্থনীতিতেও পড়তে যাচ্ছে। তো এই ছিল গাজীপুর থেকে জ্বালানি সংকটের সবশেষ তথ্য আমার কাছে। জ্বালানি তেল সংগ্রহ করতে আসা গ্রাহকদের ভোগান্তির খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মীরা। শুধুমাত্র অপারেটর নিয়োগের জটিলতায় 2 বছর ধরে অকার্যকর অবস্থায় পড়ে আছে 8,300 কোটির এসপিএম। অথচ প্রচলিত পদ্ধতিতে যেখানে 1 লাখ টন তেল খালাসে সময় লাগে অন্তত 11 দিন, সেখানে এসপিএম এ তা সম্ভব মাত্র 48 ঘন্টায়। আর সরকারের সাশ্রয় হতে পারত রাষ্ট্রের 800 কোটি টাকা। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। গভীর সমুদ্র থেকে সরাসরি পাইপলাইনে জ্বালানি তেল খালাস, পরিবহন ও মজুদের আধুনিক ব্যবস্থা, সিঙ্গেল পয়েন্ট মোরিং বা এসপিএম। কক্সবাজারের মহেশখালীতে প্রায় 2 বছর আগে বিগত সরকারের সময় নির্মাণ কাজ শেষ হয় এই মেগা প্রকল্পের। চুক্তি অনুযায়ী চীনের অর্থায়নে বাস্তবায়িত প্রকল্পটির অপারেটর নিয়োগের কথা ছিল বিশেষ আইনে। পরবর্তীতে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার বাতিল করে আইনটি। এটির কাজ চলমান আছে এবং এটি এখন বর্তমানে ইভ্যালুয়েশন স্টেজে আছে। তো ইভ্যালুয়েশনটা হয়ে গেলে এটার দরদাতা, সর্বনিম্ন দরদাতা এবং পাওয়া সম্ভব হলে এটা দ্রুতই
চালু হবে এরকম আমরা আশা করতেছি এবং এই বছরের মধ্যেই আমরা এটা সম্পূর্ণভাবে চালু করতে পারবো এরকম আশা আছে আমাদের। মহেশখালী টার্মিনালে 6টি স্টোরেজ ট্যাঙ্ক খালি পড়ে আছে, যার 3টিতে প্রায় 1,26,000 টন ক্রুড অয়েল এবং বাকি 3টিতে 75,000 টন ডিজেল মজুত রাখা সম্ভব, যা দেশে প্রায় 1 মাসের জ্বালানি মজুদের সমান। সরকারের খুব প্রায়োরিটি বেসিসে এটার যে সামান্য যে প্রস্তুতিমূলক যে অভাব ঘাটতির রয়েছে সেটি অবিলম্বে নিরসন করে এটাকে চালু করে আমাদের যে বর্তমান জ্বালানি সংকট আছে সারা দেশে, সেই জ্বালানি সংকটের অনেকটা সমাধান আমরা পেতে পারবো বলে আমি মনে করি। এই ব্যবস্থায় গভীর সমুদ্র থেকে সরাসরি পাইপলাইনে তেল খালাস হয়ে পৌঁছাবে মহেশখালীর টার্মিনালে। সেখান থেকে 220 কিলোমিটার দীর্ঘ পাইপলাইনে যাবে চট্টগ্রামের শোধনাগারে। সংশ্লিষ্টদের মতে এসপিএম চালু হলে বছরের সাশ্রয় হতে পারে প্রায় 800 কোটি টাকা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। মানিকগঞ্জ সদর উপজেলায় ভুট্টা ক্ষেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে গণপিটুনিতে নিহত হয়েছেন 2 জন। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেল 5টার দিকে দুদুল মিয়ার মেয়ে আতিকা নিখোঁজ হয়। নিখোঁজের পরপরই পরিবারের পক্ষ থেকে খোঁজ খবর চালাতে মাইকিং করা হয়। তৎক্ষণাৎ বিষয়টি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরে রাত 10টার দিকে বাড়ির পাশের একটি ভুট্টা খেতে হাত পা বাঁধা অবস্থায় আতিকার নিথর দেহ উদ্ধার করে স্থানীয়রা। এ ঘটনায় জড়িত সন্দেহে পিতা পুত্র সহ 3 জনকে আটক করে গণপিটুনি দেয় স্থানীয়রা। এতে অটোচালক পান্নু মিয়া ও তার ভাই ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় পান্নু মিয়ার ছেলে নাজমুলকে ভর্তি করা হয় সদর হাসপাতালে। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আমার বুকে আমার তো ফিরত দিতি, আমি কেমনে থাকুম আমার মায়ের ছাড়া। কিছু ওই মাদকাসক্ত ছেলে বলে আছে, আমি ওদের নাম বলতে পারবো না, ওরাই একজন ওকে ডেকে নেয়। সুরেশ আমার থেকে ছোটখাটো করতে করতে এখন বড় পর্যায়ে চলে গেছে, এখন খুন করে ফেলেছে। পরবর্তীতে আরো যে করবো না এর কোনো গ্যারান্টি নাই। 2 জন পলাতক আছে, আমরা চাই তাদেরকে আইনের আওতায় এনে উপযুক্ত যে শাস্তি, সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি যাচ্ছে। এলাকাতে অস্বাভাবিক পরিস্থিতি না হয় এটার জন্য আমাদের অতিরিক্ত পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে। আইনি প্রক্রিয়া গ্রহণ করার জন্য আমাদের সমস্ত যে প্রক্রিয়াগুলি রয়েছে আমরা সেদিকে এগিয়ে যাচ্ছি এবং যারা এটাতে দোষী থাকবে তাদের ব্যবস্থা নেব। এই মুহূর্তে মানিকগঞ্জ সদরে আছেন রিপোর্টার মোহাম্মদ ইউসুফ আলী। সরাসরি যাচ্ছি তার কাছে। এই যে মানিকগঞ্জের সদর উপজেলার হাটিপাড়া গ্রামে, কান্দরপাড়া গ্রামে আসলে মর্মান্তিক ঘটনা ঘটেছে। আতিকা আক্তার নামের 8 বছরের এক প্রথম শ্রেণী পড়ুয়া এক শিশুকে হত্যার পর তাকে হাত পা বেঁধে ভুট্টা খেতে রেখে দিয়েছিল দুর্বৃত্তরা এবং তাকে সন্দেহভাজন হিসাবে এই ঘটনায় পান্নু এবং ফজলু নামে আরো 2 জনকে গণপিটুনি দেওয়া তারা মৃত্যুবরণ করেছে। এই ঘটনায় এখন পর্যন্ত নাজমুল নামের এক সন্দেহভাজন মানিকগঞ্জ সদর হাসপাতালটা এখনো তারা চিকিৎসাধীন রয়েছে। মর্মান্তিক অবস্থা তার। সবকিছু মিলিয়ে এটা নিয়ে গতকাল বিকাল থেকে কিন্তু একটা উত্তেজনা সৃষ্টি হয় মানিকগঞ্জের এই অঞ্চলটিতে। সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে যখন এই পাশের বাড়িতে অর্থাৎ এই কান্দরপাড়া সৌদি প্রবাসী দুদুল এর বাড়িতে তার মেয়ে প্রথম শ্রেণীর ছাত্রী, সে কিন্তু একটা পাশের বাড়িতে যায় তার আসলে বিয়ে বাড়িতে 5টা পরে যাওয়ার পরে সে নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার পরে রাত 8টায় যখন তার খোঁজ পাওয়া যাচ্ছিল না তখন কিন্তু স্বজনরা খোঁজাখুঁজি শুরু করে। ঠিক খোঁজাখুঁজির এক পর্যায়ে রাত 10টার দিকে কিন্তু তাকে খুঁজে পায় ভুট্টা খেতে হাত পা বাঁধা অবস্থায় মরদেহ। তখন স্বজন এবং এলাকাবাসী যৌথভাবে সেটা উদ্ধার করে। যদিও এটা রিমোট এলাকা, সেই রিমোট এলাকার কারণে তারা উদ্ধার করার পরে কিন্তু উত্তেজিত লোক কিন্তু
সন্দেহভাজন পাপ্পু, ফজলু এবং কি নাজবুলকে গণপিটুনি দেয় এবং গণপিটুনি এক পর্যায়ে তারা কিন্তু দুইজন মৃত্যুবরণ করে। মৃত্যুবরণ অবস্থা কিন্তু আসলে সংঘর্ষ বাজে, পরে পুলিশ এসে এখানে নিয়ন্ত্রণে আসে। সবকিছু মিলিয়ে থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশ বলছে এখন তো অতিরিক্ত পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে। এই ছিল আমার কাছে মানিকগঞ্জের সদর উপজেলার কান্দারপাড়া রিমোট এলাকা থেকে সর্বশেষ তথ্য। মানিকগঞ্জের সদর উপজেলা থেকে সবশেষ খবরাখবর জানাচ্ছেন সহকর্মী ইউসুফ আলী। হাম সংক্রমণ নিয়ে প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে নতুন রোগী। এ নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে আছেন রিপোর্টার মনির হোসেন এবং ফরিদপুরে আছেন শিকদার সজল। সরাসরি শুরুতে যাচ্ছি মনিরের কাছে। মনির, হামের প্রাদুর্ভাব ক্রমেই বাড়ছে, কমছে না হামের যে সংক্রমণ, সেই সংক্রমণ। আমরা এই মুহূর্তে আছি রাজধানীর মহাখালীর কোভিড ডেডিকেটেড হাসপাতালে। এই হাসপাতালে এখন যে রেকর্ড সংখ্যক রোগী ভর্তি আছে, 420 জন হামের রোগে ভর্তি আছে এবং গত একদিনে নতুন করে হামে ভর্তি হয়েছে 121 জন এবং গত একদিনে এই হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 73 জন এবং এক শিশুর মৃত্যু হয়েছে। অর্থাৎ যেটি বলাই যাচ্ছে যে এই যে সংক্রমণ, সেই সংক্রমণ কিন্তু ক্রমেই বৃদ্ধি পাচ্ছে এবং পুরো দেশের চিত্রটা যদি একটু বলতে চাই, গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের যে তথ্য, সেই তথ্য অনুযায়ী গতকাল নতুন করে 8 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত এক মাসে 206 শিশুর মৃত্যু হয়েছে হামের প্রাদুর্ভাবে, হাম এবং হামের উপসর্গ নিয়ে। এবং একই সময়ে হাম এবং হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 13,000-এর বেশি শিশু এবং মোট যে হাম সন্দেহে রোগী সেই সংখ্যা ছাড়িয়েছে 20,000। অর্থাৎ বলাই যাচ্ছে যে ক্রমেই যে বৃদ্ধি পাচ্ছে হামের সংক্রমণ, সেটি কিন্তু কমছে না এবং এই যে এখন যে অবস্থা আছে, এই অবস্থায় চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন সঠিক যে স্বাস্থ্যবিধি আছে সেই স্বাস্থ্যবিধি মেনে চলার। বিশেষ করে যেসব শিশু জ্বরে আক্রান্ত হচ্ছে কিংবা যেসব যে উপসর্গগুলো আছে, এইসব উপসর্গ দেখা দিলেই তাদেরকে আইসোলেশন করার পরামর্শ দিচ্ছেন। বিশেষ করে পাশাপাশি তাদেরকে পুষ্টিকর খাবার খাওয়ানোর পরামর্শ দিচ্ছে এবং সঙ্গে বলছেন যে বিশেষ যদি স্বাস্থ্যবিধির উপর জোর দেওয়া যায় তাহলে যে প্রাদুর্ভাব সেটি আসলে কমে আসবে। তো এই ছিল রাজধানী থেকে হামের প্রাদুর্ভাবের সবশেষ। আমার কাছে যেতে চাই ফরিদপুরে, সেখানে আছেন সহকর্মী শিকদার সজল। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনই কিন্তু আসলে হামে আক্রান্ত যে শিশু, সেই শিশুর সংখ্যা কিন্তু বাড়ছে এবং অভিভাবকরা কিন্তু তাদেরকে নিয়ে এসে ভর্তি করছে এবং গত 24 ঘন্টায় 23 জন শিশু কিন্তু এই ফরিদপুর যে হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালগুলোতে কিন্তু ভর্তি রয়েছে। তার মধ্যে আমি এই মুহূর্তে রয়েছি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং এই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় কিন্তু যে এখন যে রোগী কিন্তু ভর্তি হয়েছে এবং এই যে এই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় 34 জন রোগী কিন্তু এই শিশু ভর্তি হয়েছে এবং এখন এবং এই মুহূর্তে কিন্তু ভর্তি রয়েছে এবং ফরিদপুর জেনারেল হাসপাতালে কিন্তু 17 জন শিশু তারা কিন্তু চিকিৎসাধীন রয়েছে। মোট এই জেলায় কিন্তু বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং জেনারেল হাসপাতাল সহ অন্যান্য হাসপাতালে মোট 51 জন শিশু কিন্তু তারা কিন্তু চিকিৎসা নিচ্ছেন। এবং একটা বিষয় জানিয়ে রাখি যে এখন পর্যন্ত কিন্তু এই হামে আক্রান্ত 4 জন শিশু এই চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন, কিন্তু এই 4 জনের বাড়ি কিন্তু আসলে ফরিদপুরে নয়। 2 জনের বাড়ি মাদারীপুরে, 1 জনের গোপালগঞ্জ এবং একজন রাজবাড়ী জেলায়। বিশেষ করে ফরিদপুরের যে শিশুরা রয়েছে তারাও আক্রান্ত হচ্ছেন, কিন্তু এই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আশপাশের যে জেলা, সেই জেলা থেকেও কিন্তু এই শিশুরা এখানে চিকিৎসা নিতে আসছেন এবং এই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং ফরিদপুর জেনারেল হাসপাতাল, এই দুটি হাসপাতালে কিন্তু এই হামে আক্রান্ত শিশুদের জন্য কিন্তু আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে এবং যে সিভিল সার্জনের সাথে আমরা কথা বলেছি, সিভিল সার্জন যেটা বলছেন যে চলতি মাসের 20 এপ্রিল থেকে কিন্তু এই যে হামের যে টিকা সেটা কিন্তু দেয়া হবে। ফরিদপুর জেলায় প্রায় 2,40,000 শিশুকে কিন্তু 20 এপ্রিল থেকে টিকা দেয়া হবে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এই হামের সর্বশেষ এই ছিল আমার কাছে। দেশব্যাপী হাম সংক্রমণের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মীরা। সময় সংবাদে আরও থাকছে, সিলেটে সড়কে যানবাহন থেকে প্রকাশ্যে চাঁদাবাজি, কোথাও রসিদ দিয়ে আবার কোথাও রসিদ ছাড়াই আদায়, ভাগবাটোয়ারা নিয়ে নানা গুঞ্জন, কিছুই জানে না দাবি পুলিশের।
চলতি বছরের হজ যাত্রা শুরু হচ্ছে আজ। আশকোনা হজ ক্যাম্পে আছেন যাত্রীরা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার শাহিন আলম। সরাসরি যাচ্ছি তার কাছে। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহর ঘরে যাবেন তার বান্দারা। একদিন আগেই হজ ক্যাম্পে এসে জড়ো হচ্ছেন হাজিরা। গতকালকে এবং আজকে সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা প্রথম ফ্লাইটে সৌদি আরব যাবেন তারা এসে জড়ো হচ্ছেন এবং মোয়াল্লিদের নেতৃত্বে হজের যেসব আনুষঙ্গিক অনুষঙ্গ রয়েছে সেসব বিষয়ে তারা জেনে নিচ্ছেন এবং আজকে রাত 12:30 নাগাদ হজের প্রথম ফ্লাইটটি আসলে সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে যাবেন এবং এই যাত্রার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং যাত্রীদের সঙ্গে তিনি কুশলাদি বিনিময় করবেন। তারপর থেকে ধারাবাহিকভাবে অন্যান্য যে ফ্লাইট সেগুলো ওই ঢাকা থেকে ছেড়ে যাবে এবং এইবারের যে হজ যাত্রা আমরা হাজিদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে সরকারের যে ব্যবস্থাপনা রয়েছে এতে তারা সন্তোষ প্রকাশ করেছেন। বিশেষ করে যে গতবারের তুলনায় এবার কিন্তু টিকিট প্রতি 12,000 টাকা কমানো হয়েছে এবং পাশাপাশি এবারের এই যে হজ ক্যাম্পে হাজিদের সেবা নিশ্চিত করার জন্য ইসলামিক ফাউন্ডেশন থেকেও স্বেচ্ছাসেবক নিয়ে আসা হয়েছে। অর্থাৎ ধর্ম মন্ত্রণালয় এবং ইসলামিক ফাউন্ডেশনের সাথে যৌথ উদ্যোগ গ্রহণ করে স্বেচ্ছাসেবক টিম বাড়ানো হয়েছে হাজিদের সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। এর পাশাপাশি যখন হাজিরা সৌদি আরব যাবেন এবার এক ধরনের বিশেষ কার্ডের ব্যবস্থা করা হয়েছে সৌদি আরব কর্তৃপক্ষের পক্ষ থেকে। সেখানে নুসুক কার্ড রাখা হয়েছে। সেই নুসুক কার্ডের মাধ্যমে হাজিরা বিভিন্ন ধরনের সেখানকার যেসব সেবাসমূহ সেগুলো তারা পেয়ে থাকবেন এবং সেই নুসুক কার্ড সঙ্গে রাখার পরামর্শ সবসময় সঙ্গে রাখার কথা বলছেন সৌদি কর্তৃপক্ষ। যদি বলা যায় এখন পর্যন্ত হাজিদের জন্য সরকারের পক্ষ থেকে যেসব ব্যবস্থাপনা রাখা হয়েছে সেসব ব্যবস্থাপনার নিয়ে তারা সন্তোষ প্রকাশ করেছেন। তো এই ছিল আমার কাছে প্রথম হজযাত্রার সর্বশেষ খবর। চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি পরিদর্শন করে কথা বলছেন বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী। সরাসরি যাচ্ছি সেখানে। যদি ন্যূনতম কোনো আশঙ্কা কিংবা উদ্বেগ থেকে থাকে সেটি নিশ্চয়ই দূরীভূত হবে। আমি আবারও আপনাদেরকে বলছি, বাংলাদেশের এই বর্তমানে নির্বাচিত গণতান্ত্রিক সরকার, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার বাংলাদেশের জনগণের জ্বালানি চাহিদা নিরবিচ্ছিন্নভাবে পূরণের জন্য অক্লান্তভাবে কাজ করছে এবং আমাদের এন্টায়ার টিম কাজ করছে। আমি মনে করি এই সুযোগে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড যারা এই আমি বললাম স্বাধীনতার আগ থেকে আমাদের এই জ্বালানি চাহিদা পূরণের জন্য নিরবিচ্ছিন্ন কাজ করছে, আমরা নিশ্চয়ই সকলে মিলেই আমরা তাদেরকে সাধুবাদ দিতে পারি এবং আমরা তাদেরকে অভিনন্দন জানাতে পারি তাদের এই সাফল্যের জন্য। কারণ এই সাফল্য আসলে শুধু তাদের একার নয়, আমি মনে করি এই সাফল্য সমগ্র বাংলাদেশের। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। জি বলেন। কথা বলছিলেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। সরাসরি যুক্ত ছিলাম সেখানে। বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। স্টিলটেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। সময় সংবাদে আরও থাকছে। আজ শুরু বাংলাদেশ নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ। মাঠের বাইরের বিষয় নিয়ে ভাবছে না টাইগাররা। জয় দিয়ে সিরিজ শুরুর লক্ষ্য। চ্যালেঞ্জ নিতে প্রস্তুত কিউইরা। চাঁদাবাজির লাগাম টেনে ধরতে সরকারের কড়াকড়ি থাকলেও সিলেট অঞ্চলে পরিবহন খাতে চাঁদাবাজি যেন ওপেন সিক্রেট। কোথাও রসিদ দিয়ে আবার কোথাও রসিদ ছাড়াই নিয়মিত আদায় হচ্ছে চাঁদা। দিনে রাতে কিংবা পুলিশের সামনেই হচ্ছে এসব চাঁদাবাজি। তবে ভিন্ন মত রয়েছে পরিবহন মালিক শ্রমিকদের। আর পুলিশের দাবি চাঁদাবাজি হচ্ছে না কোথাও। লিখিত অভিযোগ পেলে নেওয়া হবে ব্যবস্থা। পরিবহন খাতে প্রকাশ্যে চাঁদাবাজি নিয়ে আমিনুল ইসলামের প্রতিবেদন। ছবি তুলেছেন দিগেন সিংহ। বিভিন্ন সময় আপনার ওইখান থেকে 500-1000 টাকা নেওয়া হয়। দেশের পরিবহন সেক্টরের চাঁদাবাজির গল্প নতুন নয়। ঈদ বা বিশেষ দিবসকে কেন্দ্র করে পরিবহনের এই চাঁদার পরিমাণ বেড়ে দাঁড়ায় কয়েক গুণ। সিলেট অঞ্চলের পরিবহন শ্রমিকদের এই দুঃসহ যন্ত্রণার কথাই এবার আপনাদের শোনাতে চাই।
সিলেটের কদমতলী বাস টার্মিনাল। শুধু এখান থেকেই প্রতিদিন ছেড়ে যায় দূরপাল্লার অন্তত 1.5 শতাধিক বাস। কদমতলী ছাড়াও সিলেট অঞ্চলের হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জের বিভিন্ন টার্মিনাল থেকে প্রতিদিন কমপক্ষে 600 বাস যাত্রী নিয়ে পাড়ি জমায় দেশের বিভিন্ন প্রান্তে। যাত্রীবাহী এসব যানবাহনকে বিভিন্ন পয়েন্টে দিতে হচ্ছে নামে বেনামে নানা অঙ্কের চাঁদা। চলন্ত বাস থামিয়ে এভাবেই চাঁদাবাজির দৃশ্য ধরা পড়ে সময় সংবাদের ক্যামেরায়ও। সিলেটের তেমুখী এলাকায় শুধুমাত্র গেল ঈদেই এভাবে আদায় করা হয়েছে বাস প্রতি 500 টাকা পর্যন্ত চাঁদা। সময় সংবাদের অনুসন্ধানে উঠে এসেছে দিনের আলোতেই প্রকাশ্যে সব চাঁদাবাজির চিত্র। পরিবহন শ্রমিক সংগঠনের নির্ধারিত শ্রমিক চাঁদার 30 টাকার রসিদের বাইরেও 100 থেকে 500 টাকার এসব চাঁদাবাজি নিয়ে বিস্তর অভিযোগ থাকলেও নিরাপত্তার ভয়ে ক্যামেরার সামনে কথা বলতে চান না কেউ। আপনার ওইখান থেকে 500-1000 টাকা নেওয়া হয়, নেতৃত্বস্থানীয় যারা এদের মাধ্যমে টাকাটা তোলা হয়। এছাড়াও সিলেটের পরিবহন সেক্টরে নানা ধরনের চাঁদাবাজির অভিযোগ উঠে এসেছে খোদ পরিবহন মালিকদের বক্তব্যেই। যদিও সরকার অনুমোদিত 30 টাকা, কিন্তু তুলে 50 টাকা। তবে শ্রমিক সংগঠনের নেতারা বলছেন শ্রমিক চাঁদা বৈধভাবেই আদায় করা হচ্ছে। অতিরিক্ত টাকা আদায়ের ব্যাপারটি অস্বীকার করলেও জানান ঈদের সময়ে অতিরিক্ত টাকার ব্যাপারটি উপহার স্বরূপ। আপনার কাছ তাই আমি ঈদ বোনাস হিসাবে 500 টাকা নেই, আমরা তো ঈদ বোনাস শ্রমিক করে দেই বাটিয়া ওটাই কোনো চাঁদা নাই। এদিকে এসএমপি কমিশনার বলছেন চাঁদাবাজির লিখিত অভিযোগ পেলেই নেওয়া হবে ব্যবস্থা। শ্রমিক সংগঠনগুলো একটা ন্যূনতম চাঁদা তারা ধরে থাকে, এইটা তারা রসিদ দিয়েই নিয়ে থাকে। এটা আইনগতভাবে অবৈধ নয়। এর বাইরে যদি কেউ অতিরিক্ত টাকা পয়সা দাবি করে বা চায় সেটা অবশ্যই চাঁদা, এবং সেরকম কোনো অভিযোগ পেলে সেটাকে অবশ্যই আইনের দৃষ্টিতে মোকাবেলা করা হবে। পরিবহন সেক্টরে বেপরোয়া চাঁদাবাজি বন্ধ করতে সিলেট অঞ্চলের জনপ্রতিনিধি সহ সকল স্তরের দায়িত্বশীলদের ভূমিকা নিতে হবে বলে মনে করেন সুধীজনরা। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সিলেট। দেখছেন সময় সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েল ও লেবাননের মধ্যে 10 দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে তিনি এই যুদ্ধবিরতির ঘোষণা দেন। তবে পুরো বিবৃতিতে হিজবুল্লাহর কথা উল্লেখ না থাকলেও চুক্তিতে গোষ্ঠীটিকে অন্তর্ভুক্ত করা হবে বলে জানান ট্রাম্প। অন্যদিকে মন্ত্রিসভায় ভোট হওয়ার আগেই লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা করায় ক্ষোভের সৃষ্টি হয়েছে ইসরায়েলে। এদিকে যুদ্ধবিরতির খবর জানার পরই বৈরুতের রাস্তায় নেমে আসেন লেবানিজরা। ইরানের সঙ্গে শান্তি চুক্তির জন্য পাকিস্তান সফর করতে পারেন ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজেই এ কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। বলেন ইরানের সঙ্গে যুদ্ধ শিগগিরই শেষ হবে। তেহরান ও ওয়াশিংটন একটি চুক্তির খুব কাছাকাছি বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে পাকিস্তানের চুক্তি হলে তা স্বাক্ষরের জন্য ইসলামাবাদ সফরের আগ্রহ প্রকাশ করেন ট্রাম্প। সংঘাত নিরসনে সম্প্রতি পাকিস্তানে প্রথম দফার বৈঠক করে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। দ্বিতীয় দফার বৈঠকও ইসলামাবাদেই হতে পারে। সময় সংবাদ। খেলার খবর। সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাট করবে নিউজিল্যান্ড। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সকাল 11টায়। সরাসরি বিশ্বকাপ নিশ্চিত সমীকরণ মাথায় রেখেই সিরিজ শুরু করছে টাইগার্স। অভিজ্ঞতা বিবেচনায় কিউইরা কিছুটা দুর্বল হলেও ছোট করে দেখছে না বাংলাদেশ, জানিয়েছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। পর্যায়ক্রমে সব ক্রিকেটারদের সুযোগ দেওয়া হবে বলেও জানান তিনি। নিউজিল্যান্ড সিরিজ সামনে রেখে 27 মার্চ থেকে অনুশীলন শুরু করেন ক্রিকেটাররা। 7 দিনের ফিটনেস ক্যাম্পের পর থেকে স্কিল ট্রেনিং করছেন শান্ত লিটনরা। এদিকে প্রথম সারির ক্রিকেটার না আসলেও দল নিয়ে আশাবাদী নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথম। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বিএনপির মহাসচিব পদে আসছে পরিবর্তন। এবছরই হবে দলের কেন্দ্রীয় কাউন্সিল। রাজনীতি থেকে অবসর নিতে চান মির্জা ফখরুল, জানালেন একান্ত সাক্ষাৎকারে। কাটছেই না জ্বালানি তেলের সংকট। ছুটির দিনেও ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন। অপারেটর নিয়োগ জটিলতায় অলস পড়ে আছে মহেশখালীর এসপিএম প্রকল্প। এবং মানিকগঞ্জে নিখোঁজের 5 ঘন্টা পর ভুট্টা খেতে মিলল শিশুর মরদেহ। নির্যাতনের পর হত্যার সন্দেহে গণপিটুনিতে 2 জনের মৃত্যু, আহত 1। এলাকায় চাঞ্চল্য। এই ছিল সকাল 10টার সময় সংবাদে। এরপর এ সময়ের বাণিজ্য নিয়ে সঙ্গে থাকবেন রাইসা জান্নাত। ধন্যবাদ আলিফ। এসবের বাণিজ্য নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।